ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 46। হাসি, আনন্দ, সুখ দুঃখ সব মিলিয়ে সময় দিন কেটেছে অনেক অনেক দিন। ফারিয়া, রিজওয়ান আর আয়েশা আয়ান তাদের রিসিপশন একসাথে সম্পন্ন হয়েছে। দুই কপত কপতি সুন্দর মুহূর্তের সাথে চলছে তাদের ছোট্ট সংসার। এদিকে গাঢ় রং ধারণ করেছে আসিল আর ফারহাদের সম্পর্ক। মনোমালিন্য হয় খুব কম, ইন্টিমেট না হলেও কাছে আসা কমেনি। সম্পর্কটা ভালোবাসায় জর্জরিত না হলেও তিক্ততায় ভরা নেই। রাগারাগি, অভিমান আগের মতো হয় না বললেই চলে। ফারহাদ আগের থেকে অনেকটা বদলেছে, সময় কাটায় আসিলের সাথে, রেগে যায় না আগের মতো। আসিল ভীষণ খুশি, ফারহাদের মধ্যেই সে বিলীন। নিজের সংসার গুছিয়ে নিয়েছে সে। রাতে ফারহাদ অফিস থেকে ফিরলে হাসি মুখে তার বাহু ধরে ঝাঁপিয়ে পড়া, এটা তার নিত্যদিনের ব্যবহার্য। এই নিয়েই তাদের সময় কাটছে ভালো, এইভাবেই পেরোচ্ছে তাদের দিন। ফারহাদ, ভালোবাসা মানে জানো? না বাবা। খুবই স্বাভাবিক আর সুন্দর করে উত্তর দিল 14 বছর বয়সী ফারহাদ, যে কিনা বাবার হাত ধরে নিশ্চিন্তে হাঁটছে নদীর কিনারে। ফারহাদের উত্তর শুনে হাসলেন তার বাবা, নিচু হয়ে ছেলের কপালে চুমু দিয়ে বললেন, ভালোবাসা একটা অনুভূতি যেটা ভীষণ পবিত্র। আচ্ছা, বড় হও, বুঝে যাবে। কিন্তু আমি বুঝবো কি করে? আমি তো জানি না ভালোবাসা কি, কেমন হয়। আহ, এই ধরো, আমি তোমার মাকে ভীষণ ভালোবাসি, সাথে তোমাকেও, ফারিয়াকেও। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। সেই মানুষটা অস্তিত্বে মিশে যায় আমাদের, তাকে হারানোর ভয় পিছু করতে থাকে। তার কষ্টে আমরা কষ্ট পাই, তার কান্নায় আমরা ভেঙে পড়ি, তার হাসির মধ্যে আমাদের আনন্দ লুকিয়ে থাকে। ফারাদের ভালোবাসা সবাই পায় না, আর যারা পায় তাদের মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। কখনোই ভালোবাসার মানুষ পেলে তাকে হারিয়ে ফেলবে না, নিজের সবটুকু দিয়ে আগলিয়ে রাখবে তাকে। মনে থাকবে, মনে থাকবে বাবা। ইউ নো হোয়াট, ইউ আর দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট সন ইন দ্য ওয়ার্ল্ড। বলেই ফারহাদকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো তার বাবা। কিন্তু হঠাৎ ফারহাদ সামনে তাকাতেই দেখলো একটা গাড়ি স্পিডের সাথে তাদের দিকে এগিয়ে আসছে। গাড়িটা তাদের হিট করার আগেই বাবা বলে জোরে ডেকে উঠে বসলো ফারহাদ। জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। এসির মধ্যেও গায়ে জড়ানো টি শার্ট হালকা ভিজে গেছে, গলা শুকিয়ে আসছে তার, হার্টবিট জোরে চলছে। অজান্তেই আসিলকে হারিয়ে ফেলার প্রবল ভয় জেগেছে মনে। সে আসিলকে ভালোবাসে কিনা জানে না, তবে সে আসিলকে কোনোভাবে হারাতে চায় না। এদিকে ফারহাদের আওয়াজ শুনে আসিল মিটিমিটি চোখ খুলে দেখে ফারহাদ বিছানায় মাথা নিচু করে বসে হাঁপাচ্ছে। আসিলের বুক ধক করে উঠল। কি হলো লোকটার? চটজলদি উঠে বসে ফারহাদের কাঁধে হাত রাখতেই ফারহাদ চমকে ওঠে। রিল্যাক্স ফারহাদ, আমি তো, কোনো খারাপ স্বপ্ন দেখেছেন তাই না? আসিলের মায়ের জড়ানো কণ্ঠ শুনে ফারহাদ মাথা নামিয়ে কিছু হয়নি বোঝাতে চায়, কিন্তু আসিল সেই ইশারায় গুরুত্ব না দিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি ফারহাদের দিকে এগিয়ে দেয়। ফারহাদ এক নিঃশ্বাসে গ্লাস শেষ করে দেয়। আসিল ফারহাদের কপালে ঘাম মুছে দিয়ে বলে, এখন ভালো লাগছে? হুম। আচ্ছা, আপনার টি শার্ট খুলে ফেলুন, আমি নতুন টি শার্ট আনছি। আসিল বিছানা ছেড়ে নামতে গেলেই ফারহাদ তার হাত ধরে টেনে আবার বসিয়ে দেয়। ফিসলে কণ্ঠে বলে, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে কোথাও না। আমি কোথাও যাচ্ছি না ফারহাদ, শুধু টি শার্ট। আসিলের কথা শেষ হওয়ার আগেই ফারহাদ নিজের টি শার্ট খুলে পাশে ফেলে দিয়ে আসিলকে টেনে শুয়ে নিজে আসিলের বুকে মাথা রাখে। আসিলের টি শার্ট ভেদ করে খোলা কোমরে হাত রেখে গলায় মুখ গুজে দেয়। ফারহাদের হঠাৎ এই ধরনের কাজে আসিল ভড়কে যায়। কেঁপে ওঠে মেয়েটা। ফারহাদের উন্মুক্ত দেহ তার শরীরের ওপর কথাটি ভাবতেই আসিল জিভ দিয়ে ঠোঁট যায়। এরই মধ্যে ফারহাদ চোখ বন্ধ করে বলে, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো। বলে আসিলের গলায় ঠোঁট ছোঁয়ায় দুই একবার। আসিল হাত উঠিয়ে এক ফারহাদের পিঠে আর অন্য হাত তার চুলের ভাঁজে চালাতে থাকে। একটা সময় তারা দুজনই ঘুমের দেশে হারিয়ে যায়। গভীর রাত, সরকারি হসপিটালের এক কেবিনে জিসানের সামনে চেয়ার নিয়ে বসে আছে জাফর। মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা। আন্ডারওয়ার্ল্ডের জগতে তার বিশ্বস্ত ব্যক্তি চার্লি আর জিসান ছাড়া কেউ তাকে দেখেনি সামনে থেকে। শুধুই দেখেছে তার খয়েরি চোখ জোড়া। বয়স 50-এর ঊর্ধ্বে হলেও তা বোঝা তা ভারী দায়। স্ট্রং শরীরের অধিকারী সে, সাথে মাস্টার মাইন্ড বুদ্ধির পরিচয়ে আন্ডারওয়ার্ল্ডে তার বিশেষ নাম রয়েছে। চোখে না দেখলেও তার নামেই সবার ঘাম ছুটে যায়। ঘুমন্ত জিসানের দিকে তাকে রাশভারী কণ্ঠে বলল, এই খবর আমাদের কাছে পৌঁছাতে এত সময় লাগলো কেন? আর জিসানের সাথে থাকা আমাদের লোক কোথায়? চার্লি কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। রুমাল বের হয়ে কপালের ঘাম মুছে
20 বছরে এক ফোঁটা ভয় কমেনি তার। শুকনো ঢোক গিলে বলে, আমাদের লোকগুলোকে ফারহাদ মেরে দিয়েছে, তাই জিসানের খবর আমার জানতে পারিনি। আর স্যার, ফারহাদ জিসানের খবর পাবলিশ হতে দেয়নি। সুইজারল্যান্ডে গিয়েও আমাদের কিছু বিশ্বস্ত ব্যক্তিদের সে মেরে দিয়েছিল। কিন্তু পরশু হঠাৎ আমার ফোন টেক্সট মেসেজ আসে, সেখানে লেখা ছিল, জিসানকে শেষবারের মতো দেখার ইচ্ছে থাকলে কাম টু ইন্ডিয়া। আর এসে দেখে এই অবস্থা। কথাটি বলেই চার্লি হাঁফ ছেড়ে বাঁচল। মনে হচ্ছে কত বড় কাজ করে বেরিয়েছে সে। জাফর চুপ করে রইল, কিছু বলল না। জিসানের এই অবস্থা ফারহাদ করেছে, আর কেন করেছে এটাও তার অজানা নয়। অবশ্য জিসানের এই অবস্থা দেখে জাফরের খুব একটা খারাপ লাগা কাজ করছে না। তার তো গর্ব অনুভব হচ্ছে ফারহাদের ওপর। এরই মাঝে জিসানে ছটফট করতে আরম্ভ করলো। জাফরের দিকে তাকে ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কিছু বলার চেষ্টা করে। স্যালাইন লাগানো ডান হাত বাড়িয়ে দেয়। দেখে বোঝা যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার। কিন্তু জাফর তা কোনোভাবে পাত্তা দেয় না, শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকে জিসানের দিকে। জাফরের এই কঠোরতা দেখে চার্লি কেঁপে উঠল। সে কেবিন থেকে বেরিয়ে ডক্টর ডেকে আনে। ডক্টর আসতে আসতে জিসান স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে জাফর চোখ বুজে ফেলে। ডক্টর এসে জিসানকে চেক করার পর বলে, আই এম সরি, হি ইজ নো মোর। কথাটি শোনা মাত্র জাফর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিথর জিসানের খোলা চোখ হাতের স্পর্শে বন্ধ করে দিয়ে কঠোর স্বরে বলল, ফজরের মধ্যে কাফন দাফনের ব্যবস্থা করো চার্লি। জি জি জি, স্যার। ভোরের আলোয় আলোকিত হয়েছে চারিদিক, কিন্তু অন্ধকার ভাব তখনও কাটেনি। রুমাল দিয়ে হাত মুছতে মুছতে কবরস্থান থেকে বেরিয়ে এলো জাফর। লাল হয়ে যাওয়া চোখ তুলে চার্লির দিকে তাকিয়ে বলল, ফারহাদের সাথে আমি দেখা করতে চাই। জাফরের কথা শ্রবণে আসতেই চার্লি চমকে উঠল। ভীত স্বরে বলল, স্যার কিন্তু। কোনো কিন্তু নয়, একদিন না একদিন তাকে সব জানতেই হবে। সত্য লুকিয়ে থাকে না। আমি জানি সে আমায় দেখা মাত্র আমাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। বাজে মৃত্যু দেবে সে আমায়। প্রতিশোধের আগুনে আমায় জ্বালিয়ে ছারখার করে দেবে। কিন্তু তাও আমি তার সাথে দেখা করতে চাই। কিন্তু স্যার, ডাকলেই কি সে চলে আসবে? না, আসবে না। আসিল আর ফারিয়াকে তুলে আনার ব্যবস্থা করো চার্লি। রক্তের টানে না আসলেও মায়ের টানে সে আসতে বাধ্য। বেলা 12:10 কলেজে মাত্র 2টো ক্লাস করে আসিল নিজের বাড়ি যায়। আয়েশা কলেজ না আসায় তারও ভালো লাগছে না, তাই আয়েশা আর আয়নের সাথে দেখা করতে চলে আসে। ফারাদকে ফোনে সব জানিয়ে দেয় আর বলে সন্ধ্যায় তাকে নিয়ে আসতে। কলিং বেলের শব্দে আয়েশা রান্না ছেড়ে দরজা খুলতেই আসিল ঝাঁপিয়ে পড়ে তার উপর। আয়েশাও অবাক হয়ে হাঁক করে আসিলকে, আশু, আজ কলেজে আসনি কেন? জানিস কতটা বোর ফিল করছিলাম আমি। আরে আর বলিস না, খালা আজ আসবে না, কোনো এক কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, তাই রান্না আমাকেই করতে হবে। না হলে উনি এসে কি খাবে বল। শেষের কথাটি হালকা লাজুকতার সাথে বলল আয়েশা। তা দেখে আসিল আয়েশার গাল দুটো টেনে দিয়ে বলল, আহা, দেখো কেমন লজ্জা পাচ্ছে। ধুর, আচ্ছা ভালোই করেছিস তুই এসেছিস, আমিও ভীষণ বোর হচ্ছিলাম। তা ভাবি কি রান্না করেছো আমার ইনোসেন্ট ভাইয়ের জন্য? ইনোসেন্ট না সাই? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি জানি তোর ফেভারিট। এইভাবেই তাদের মধ্যে খুনসুটি চলল। সাথে দুই বান্ধবীর মধ্যে ছড়িয়ে পড়ল গল্পের মেলা। সম্পর্ক ননদ ভাবির হলেও ভালোবাসা এখনো বন্ধুত্বের। সন্ধ্যা 7:30 আয়ন ফিরেছে কিছুক্ষণ হলো। বাড়িতে প্রবেশ করে বোনকে দেখার সাথে সাথে ঠোঁটে দখল করলো চওড়া হাসি। আসিলের সাথে কথা বলে নিজের রুমে আসে ফ্রেশ হতে। আয়েশা আয়নের জন্য লেবু শরবত বানায়। এটা আয়েশার নিত্যদিনের কাজ। আর পেয়েশির হাতের শরবত আয়নও খুব তৃপ্তি করে খায়। শরবত নিয়ে আয়েশা রুমের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল। মিসেস সৈয়দের কল। বনু, মা কল করেছে, শরবত একটু তোর ভাইকে দিয়ে আয় না প্লিজ। ওকে। আসিল শরবত নিয়ে আয়নের রুমের সামনে এসে দরজায় টোকা মারে কয়েকবার, কিন্তু কোনো উত্তর আসে না। ভাই, রুমে আছো তুমি? ভাই। আরও একবার টোকা দেওয়ায় দরজা খুলে যায়। ভিড়ানো ছিল দরজা, তাই অনেকবার টোকা লাগার কারণে আপনা আপনি খুলে যায়। আসিল রুমে প্রবেশ করে এদিক সেদিক আয়নকে খুঁজে দেখে। সে বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আসিল আর কিছু না বলেই শরবত বেডসাইড টেবিলে রেখে চলে আসতে নিলে তার চোখ যায় সেন্টার টেবিলের ওপর। আসিল ভ্রুকুচকে কৌতূহল নিয়ে সেন্ট্রাল টেবিলের সামনে এসে দাঁড়াতেই তার চোখে বিস্ময়ের মেঘ জমাট বাঁধে। প্রশ্নের পোকা মাথায় খোঁটা দিতে শুরু করে। ঘাড় কাত করে হাত বাড়ায় সেন্টার টেবিলের দিকে। কিছু ফাইলের সাথে একটা ফটো রাখা। আসিল ফটোটা হাতে তুলে নিতেই চোখ জোড়া আপনা আপনি বড় আকার ধারণ করে। অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে ফটোর দিকে।
আয়ন কথা শেষ করে রুমে প্রবেশ করতেই বোনের হাতে ফটো দেখে চমকে ওঠে। দ্রুত এসে আসিলের হাত থেকে ফটো নেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। লাল হয়ে গেছে চোখ জোড়া, হয়তো কান্না আটকে রাখার ফলে। বোনের এই রূপ অবস্থা দেখে কিছু বলার জন্য উদ্যোগী হতেই আসিল শান্ত ও কাপা কণ্ঠে বলে, ফারাদের বাবার সাথে আমাদের আব্বুর কি সম্পর্ক? আসিল আমার জান, আমার কথাটা শোন একবার। আসিলকে আশ্বাস দিয়ে তার দিকে এগিয়ে যায় শান্ত করার জন্য, কিন্তু আসিল এবার চিৎকার করে বলল, ভাই আমি কিছু জিজ্ঞাসা করছি তোমায়। এই ফটোতে আমাদের আব্বুর সাথে ফারাদের বাবা, আর এই লোকটাকে। আনসার মি, ড্যাম ইট। আসিল জোরে নিঃশ্বাস নিচ্ছে, সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা গোলক ধাঁধায় ফেসে যাচ্ছে সে। আয়ন আসিলের হাত ধরে সোফায় বসলো, পানির গ্লাস এগিয়ে দেয় আসিলের দিকে। আয়ান আসিলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বোনের মনের মধ্যে এখন কি চলছে তার বুঝতে বাকি নেই তার। টেবিলে গ্লাস রেখে আসিল চোখ বন্ধ করে বলল, আমি সব জানতে চাই, সব। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ আর কোনো উপায় দেখতে পাচ্ছে না সে। সত্য লুকিয়ে রাখা যায় না, তার উপর এই সত্য শোনার আসিলের অধিকার, যেটা থেকে সে এতদিন বঞ্চিত ছিল। আয়ান বলতে আরম্ভ করলো, আব্বু মা যখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায় তখন তোর মাত্র 8 বছর বয়স। তাই তোর কিছু না মনে থাকারই কথা। ফারাদের বাবা ফাইজাল আঙ্কেল এর সাথে আমাদের আব্বুর ভীষণ ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। কলেজ জীবন থেকে তাদের আলাপ, তারপর বন্ধু। একে অপরের জন্য তারা জান দিতেও দ্বিধা করে না। ফাইজাল আঙ্কেল বিয়ের পর পাড়ি জমায় সুইজারল্যান্ডে তার জবের জন্য, তাকে ওখানে থাকতে হয়। আব্বু এখানে নিজের লাইফ সেটেল করে। একদিন খবর আসে ফাইজাল আঙ্কেল দেশে আসতে, সাথে আসতে তার 12 বছর বয়সী ছেলে ফারহাদ আর 4 বছর বয়সী মেয়ে ফারিয়া। আঙ্কেল নাকি এখানে নিজের বিজনেস শুরু করতে চায়। বিদেশের মাটিতে তার নাকি আর ভালো লাগছে না। পরিবার বন্ধু ছেড়ে আর কতদিন থাকবে সে বিদেশে। আয়ান কিছুটা থেমে আবার বলতে শুরু করে, সময় প্রবাহমান, এরই মধ্যে কেটে যায় 2 বছর। আঙ্কেল নিজের বিজনেস সুন্দর করে দাঁড় করায়, সেখানে বন্ধু হয়ে তার সাথ দিয়েছে আব্বু। যেখানে গিয়ে আঙ্কেল ভেঙে পড়তো সেখানে তার লাঠি হয়ে দাঁড়াতো আমাদের আব্বু। কিন্তু এদিকে অসুবিধায় পড়ে ফারহাদ। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া আর সেখানে বড় হয়ে ওঠার কারণে তার ইন্ডিয়ায় থাকতে ভীষণ কষ্ট পোহাতে হয়। ভাষাগত সমস্যার জন্য তার পড়াও পিছিয়ে যায়। আঙ্কেল 7-5 ভেবে 14 বছরের ফারহাদকে আবারও সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয় তার দাদুর সাথে। এদিকে আঙ্কেলের বিজনেস আরও বেশি প্রসারিত করার জন্য একজন বিজনেস পার্টনারের প্রয়োজন। প্রথমে বিজনেস প্রপোজাল আব্বুকে দিলে সে না করে দেয়, বলে বন্ধুত্বের মধ্যে বিজনেস প্রবেশ করলে সেটার বন্ধুত্ব থাকে না। আমি তোর পাশে আছি সবসময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে। এইসবের মধ্যে এন্ট্রি নেয় জাফর ইকবাল। সে নাকি এই বিজনেসে আঙ্কেলের পার্টনার হিসেবে হাত মেলাতে চায়। আঙ্কেলও ভাবনা চিন্তার পর জাফরের সাথে মিলে বিজনেসে চালাতে শুরু করে। আর 1.5 বছরের মধ্যে আঙ্কেলের বিজনেস পুরো কলকাতায় ছিটিয়ে পড়ে। আব্বু, আঙ্কেল আর জাফরের বন্ধুত্ব বেশ জমে ওঠে। সময় যায় মাস বছর, 4 বছর কেটে যায়। 18 বছর বয়সী ফারহাদ দেশে ফিরে আসে। এইবারের ছুটি সে ইন্ডিয়াতে কাটাবে বলে ঠিক করে, কিন্তু ভালো সময় বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে কেউ কল্পনাও করেনি। ফাইজাল আঙ্কেলের গাড়িতে কেউ বোমা ফিট করে, সাথে ছিল রিজওয়ানের বাবাও। নিজের চোখের সামনে বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না ফারহাদ। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কোনো প্রমাণস্বরূপ কিছুই পায়নি তারা। আঙ্কেলের মৃত্যুর 1 সপ্তাহ পর মা আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। জানা যায় কেউ তাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। আর এই সব কিছুর মাঝেই জাফর ইকবাল ফাইজাল আঙ্কেলের সমস্ত শেয়ার নিয়ে পালিয়েছে। কোথায় সেটা কেউ জানে না। আঙ্কেলের মৃত্যুর পর আন্টিও পাড়ি জমায় না ফেরার দেশে। সমস্ত কথা শেষ করে আয়ন আরও কিছু বলতে নিলে আসিল হাত উঠিয়ে থামিয়ে দেয়। হয়তো সে জানে আয়ন এখন তাকে কি বলতে চাইছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আসিলের। সেই রাতে নদীর কিনারে বলা ফারহাদের প্রতিটা কথা তার মনে পড়ে, বিশেষ করে প্রতিশোধের কথা। তার মানে সব অভিনয়, ছলনা মাত্র। জীবনে এত বড় অনীহা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আসিলের। নিচ থেকে ফারহাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো আসিলকে নিতে এসেছে। ফারহাদের আওয়াজ পেয়ে আসিল চোখ বন্ধ করে হাত মুঠো করে ধরে উঠে দাঁড়ালো নিচে যাবে বলে। দরজার সামনে এসে দাঁড়াতেই পেছন থেকে আয়ান আওয়াজ শুনে থেমে গেল, কিন্তু পেছন ফিরে তাকালো না। আসিল, আমি জানি তুই অনেক সাহসী। মনে রাখবি ফারহাদ একটা বেড়াজালের মধ্যে ফেঁসে আছে। তা থেকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আসিল, ওর চোখে আমি তোর জন্য অনুভূতির সমাহার দেখেছি।
সব জেনেও তোকে কিছু না বলার কারণ এটাই যে অন্ধকারকে শুধু আলো দূর করতে পারে। ভালোবাসার মানুষের শুধু ভালোটাই না, মন্দটাও আঁকড়ে ধরতে হয়। আয়নের কথা শুনে ফারহাদ তাকে নিজের জীবনে আলো বলার কথা মনে পড়ে যায়। আসিল কিছুই না বলে আজ আর যাওয়ার আগে ভাইকে হাঁক করলো না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। অনুভূতি শূন্য হয়ে নিচে এসে দেখলো ফারহাদ হাসি মুখে আয়েশার সাথে কথা বলছে। আসিলকে দেখেই ফারহাদ বলল, আজ আসি তাহলে শালি সাহেবা, আমার বউকে দেখে রাখার জন্য ধন্যবাদ। কথাটি আসিলের দিকে তাকিয়ে বললেও আসিল কোনো রিয়াক্ট করে না। আমার বউ কথাটি নিজের মনে মনে ভাবে, তাচ্ছিল্যে হাসে, যা বাহিরে প্রকাশ ঘটে না। সোফা থেকে ব্যাগ তুলে আয়েশাকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে এসে গাড়িতে বসে ফারহাদ শুধুই আসিলকে দেখছিল। কি হলো মেয়েটার? গাড়িতে নীরবতা বিরাজমান। তখন থেকে আসিল একটা কথাও বলেনি ফারহাদের সাথে। ফারহাদ দুই একবার বলার চেষ্টা করেছিল, কিন্তু আসিল উত্তর দেয়নি। আসিলের মনের মধ্যে শুধু ফারহাদের সেই রাতের বলা কথা গুলি ঘুরছে। তার মানে সেই বন্ধুরূপী প্রতারক বেঈমান বলতে সে তার আব্বুকে বুঝিয়েছিল। কথাটি ভেবেই আসিলের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। ফারহাদের অগোচরে তা মুছে ফেলে। আর প্রতিশোধ? না, আর ভাবতে পারছে না। ফারহাদ আসিলের দিকে তাকিয়ে গলা কেশে বলল, অ্যাঞ্জেল, আর ইউ ওকে? কিছু বলছো না তখন থেকে? এনি প্রবলেম? শরীর খারাপ লাগছে? আসিল নিশ্চুপ। ফারহাদ এবার কিছুটা জোরেই বলল, আমার দিকে তাকাও, কিছু জিজ্ঞাসা করেছি আমি। আমি কান দিয়ে শুনি, চোখ দিয়ে না। আর হ্যাঁ, আমি বেঁচে আছি, ঠিক আছি। আসিলের কঠোর কণ্ঠ শুনে ফারহাদ অবাক হলো কিছুটা। মেয়েটা এইভাবে কথা বলছে কেন? ফারহাদ আর কোনো কথা বলে না, চুপচাপ ড্রাইভ করতে থাকে। গাড়ি চলছে ফাঁকা হাইওয়ে দিয়ে। জানালার বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া আসিলের বেবি হেয়ার উড়িয়ে দিচ্ছে। এরই মাঝে ফারহাদ সামনের দিকে তাকিয়ে বলল, ড্রাইভ করতে পারো? আসিল ফারহাদের এহেন কথায় ভ্রু কুঁচকে তাকায়। কথা বলার একটুকু ইচ্ছা না থাকা সত্ত্বেও দীর্ঘশ্বাস ফেলে বলে, না। তাহলে এখন যা করতে হবে তোমাকেই করতে হবে। ফারহাদের কথায় আসিল এর কুঁচকানো কপালে আরো ভাঁজ পড়ে। ফারহাদ গাড়ির ড্রয়ার থেকে গান বন্দুক বের করে আসিলের হাতে ধরিয়ে দেয় আর বলে, আমাদের ঠিক পেছনে একটা গাড়ি আসছে, সেই গাড়ির প্রথম চাকা বরাবর শ্যুট করো। আসিল অবাক হয়ে জানালা দিয়ে হালকা পেছন দিকে তাকাতেই সত্যি একটা কালো গাড়ি তাদের পেছন করছে। কিন্তু শ্যুট? না না, এটা আসিল পারবেই না, হবে না এটা তার দ্বারা। আমি এরকম কিছু করব না। আসিল, বোঝার চেষ্টা করো, তুমি আমার সাথে আছো তাই গাড়ি চালানোর সাথে আমি শ্যুট করার রিস্ক নিতে পারবো না। এটা তোমাকেই করতে হবে, না হলে তারা শ্যুট করে দেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আসিল কি করবে ভেবে না পেয়ে শুকনো ঢোক গিলে গান সমেত হাত বের করে আর চোখ বন্ধ করে টিগারে চাপ দিতেই এক ভয়ানক আওয়াজে আসিল কেঁপে ওঠে। সাথে সাথে থেমে যায় তাদের গাড়ি। হঠাৎ করে এক নিস্তব্ধতা বিরাজ করে চারিদিকে। কিছুক্ষণ পর আসিল ধীরে ধীরে চোখ খোলে। গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলো তাদের পেছনের গাড়ি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লেগেছে আর স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ির ভেতরে ড্রাইভ করা লোকটার কাচ ভেদ করে তার বুকে গুলি লেগেছে। আর তার পাশে বসে থাকা ব্যক্তি ঘাড় উল্টে সিটের সাথে লেগে আছে। হয়তো অ্যাক্সিডেন্টের কারণে সেও মারা গিয়েছে। আসিল এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। তার জন্য দুইটা মানুষ মৃত্যুবরণ করেছে। কথাটি ভেবেই রক্ত হিম হয়ে যাচ্ছে। এতটা অমানুষ সে কিভাবে হতে পারল? সে তো এরকম নয়, একদম নয়। হাত থেকে গান পড়ে যায়, নিজের মাথা চেপে ধরে কাঁদতে থাকে। একসাথে এত কিছু সে মেনে নিতে পারছে না। ফারহাদ আসিলের দিকে হাত বাড়িয়ে দিতেই আসিল গাড়ির দরজা খুলতে খুলতে বিলাপ করে বলে, আমি আমি কাউকে মারতে পারি না। না, পারি না। আমি আমি জীবনে একটা পিঁপড়েকেও নিজের পায়ের তলায় আসতে দেইনি কখনো। আর আজ আপনার সাথে থেকে আমি আমি মানুষ মারছি, খুন করেছি। আল্লাহ, আমি এটা কি করলাম? কি হচ্ছে এগুলো? আমি এরকম নই। আর না, এরকম জীবন কাটাতে চাই। এরকম নানান কথা বলে গাড়ি থেকে বেরিয়ে যায় আসিল। দূরে দাঁড়িয়ে নিজেকে শান্ত রাখার বিফল চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তার জীবনটা মরীচিকা রূপ নিয়েছে। মুখে হাত চাপা দিয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে তার। হঠাৎ কাঁধে গরম নিঃশ্বাসের আভাস পেতেই আসিল ঘুরে তাকায়। ফারহাদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে রয়েছে হাজারো ভাষা। হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু তা বলতে পারছে না। আসিল অশ্রুসিক্ত নয়নে আর কঠিন কাঁপা গলায় বলে, এটা আপনি কি করতে চাইছেন আমার সাথে? কি চাইছেন আমার কাছ থেকে আপনি? এর থেকে ভালো ছিল যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, সেই রাতে ওই ব্যক্তিটির দিকে শ্যুট না করে আমায় শ্যুট করে মেরে দিতেন। আপনি নিজেকে তো কখনো পাল্টে ফেলতে পারবেন না, তাই আপনি আমায় খারাপ বানানোর সাথে আমার আত্মা, আমার ব্যক্তিত্বকে বদলে ফেলতে চাইছেন।
এটা ভালো রাস্তা তৈরি করছেন আপনি আমার সাথে প্রতিশোধ নেয়ার, আমার শেষ করে দেওয়ার। হ্যাঁ, প্রতিশোধ, এই সব কিছুই প্রতিশোধ। ফারাদের চোখে ফুটে ওঠে অসহায়ত্ব, গলা ভারী হয়ে আসছে, চোয়াল শক্ত, কিন্তু চেহারায় রয়েছে হাজারো আবেগ। চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে সে নিজের বুকের বাঁ পাশে। তাহলে আসিল সব জেনে গেছে? তার ভয় কি সত্যি রূপ নেবে? চলে যাবে তাকে ছেড়ে তার অ্যাঞ্জেল? ফারাদ কাপা ঠোঁটে বলে, আসিল আমার কথা। আসিল ফারাদের কথায় ভ্রুক্ষেপ না করে ফারাদের দিকে এগিয়ে এসে নিজের তর্জনী আঙুল ফারাদের বুকের বাঁ পাশে পরপর আঘাত করে বলে, এখানে কোনো অনুভূতি নেই ফারহাদ, না আছে মায়া আর না ভালোবাসা। যা আছে তা শুধুই হিংস্রতা আর প্রতিশোধের নেশা, যেটা কার্যকর হয়ে গেছে অনেক আগেই। জীবন্ত লাশ বানিয়ে ফেলেছেন আমায়। একটা মাফিয়ার কাছ থেকে এর থেকে বেশি কী বা আশা করা যায়? আপনি বলেছিলেন না যে আমায় প্রথম দেখার পর আপনি হৃদয়হারা হয়েছিলেন? আসল কথা তো আপনার হৃদয় বলতেই কিছু নেই। আপনি কোনোদিন আমায় আপন মনে করেননি। না হলে নিজের মা বাবার কথা এভাবে লুকিয়ে রাখতেন না আমার কাছ থেকে। আমায় জোর করে বিয়ে করলেন, কষ্ট দিলেন, দুর্ব্যবহার করলেন, আমার ভাইকে মেরে ফেলার হুমকি, সব মানলাম, কিন্তু আমার আব্বুকে প্রতারক, বেঈমান বলা আমি মানতে নারাজ। আপনি কি মনে করে জানেন শুধু আপনার মা আব্বুর সাথে অন্যায় হয়েছে? কিন্তু আপনি ভুল ফারহাদ, ইউ আর রং। প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আপনি ভুল করেছেন, যে ভুলের মাসুল গুনতে হবে আপনাকে। প্রতারক তো আপনি, প্রতারণা তো আপনি করেছেন আমার সাথে। ফারহাদ, আমি বলেছিলাম না, মেয়েটা যখন সব জানতে পারবে তার ভীষণ কষ্ট হবে। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে ফারহাদ, আমি মরছি ভেতর থেকে। জীবনের এই খেলায় আমি মরীচিকা মাত্র। এটা কেমন জীবন আপনি বেছে নিয়েছেন ফারহাদ? এটা কেমন জীবন কাটাচ্ছেন? সাধারণ মানুষ এরকম জীবন কাটায় না। এটা কেমন ব্যক্তিত্ব যে কেউ আপনাকে ছুঁয়ে দেয় সে জ্বলে যায়? নিজের গভীর চোখ দিয়ে সামনের মানুষকে এমনভাবে দেখেন যেন তার মধ্যে আত্মা নেই, সে নিথর। একটা কথা কি জানেন ফারহাদ, আপনি যাকে নিজের বিষাক্ত জীবনে টেনে আনেন তাকে আপনি মেরে ফেলেন, যেমন এখন আমি মরছি। প্রতিশোধ নামক শব্দ দিয়ে এই সম্পর্ক আপনি শুরু করেছেন, যার শেষ আমি করব। না চাইতেও আজ ফারহাদের কষ্ট হচ্ছে, চোখের কোণে নোনা জল জমাট বেঁধেছে। অসহায়ভাবে তাকিয়ে আছে আসিলের দিকে। মেয়েটার প্রত্যেক কথা সত্য, যা সোজা গিয়ে গেঁথেছে ফারহাদের বুকে। সত্যি জীবনটা এরকম না হলেও পারত।